মনে রাখবেন শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আমরা কর্ম করে গেছি, কর্ম করে যাব। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, সৎ শ্রী অকাল বলুন, জয় জয় বলুন, সবটাই দণ্ডবতে বলুন, সবটাই প্রার্থনা করে গেলাম। এরপরে দেখা হবে ফিল্ডে, সবটাই প্রার্থনা করে গেলাম। এরপরে দেখা হবে ফিল্ডে, সবটাই প্রার্থনা করে গেলাম। এরপরে দেখা হবে ফিল্ডে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার শেষ প্রেস কনফারেন্সটা কি করেই ফেললেন? সেরকমই তো মনে হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূলের ইস্তেহার প্রকাশ করতে গিয়ে শেষে এটা বলে বসলেন যে যদি আবার জিতি তাহলে ফের দেখা হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ ধরে কথা বললেন, অনেকক্ষণ ধরে মনের মধ্যে জমে থাকা অনেক ক্ষোভ প্রকাশ করলেন, যার মধ্যে বেশিরভাগই তিনি বারবার বলেছেন। এর আগে বহুবার একই কথা বলেছেন, কিন্তু এদিন আরও একবার সেই কথাগুলো বললেন। তার মাঝে মাঝে কিছু নতুন কথাও ঢোকালেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন যে রাজ্যে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। আসলে এটা ঘোষণা হয়নি, কিন্তু পেছন দিক থেকে রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করা হচ্ছে। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতেই আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে চাইছেন এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এবং সেটা কেন জারি হোক সেটা আমরা যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে চাইছিলেন সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে অনেকটা স্পষ্ট হয়ে গেছে। কেননা বিজেপি প্রথম দিকে রাষ্ট্রপতি শাসনের একটা ভুয়ো তোলার চেষ্টা করলেও পরে বিজেপি বুঝতে পেরেছিল যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করলে খেলা উল্টো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম কার্ডটা ভালো মতো খেলার সুযোগ পেয়ে যাবে। ফলে বিজেপি কিন্তু সেই রাস্তা থেকে একেবারে ইউটার্ন নিয়ে অন্য খেলা শুরু করে। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারিটা হোক, তাহলে তার কাছে তো কোনো ইস্যু নেই। ফলে একটা ইস্যু পাওয়া যাবে মানুষের সামনে, এটা বলার যে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলাকে কিভাবে চেপে রেখে ভোট করানো হচ্ছে, তৃণমূলকে দাবিয়ে রেখে ভোট করানো হচ্ছে। কিন্তু সেই সুযোগটা তো তৃণমূল পায়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই কথাটা, মনের কথাটা কিন্তু বলেই ফেললেন যে ইলেকশন কমিশন যা করছে, যেভাবে একের পর এক অফিসার বদলি করেছে, আগা পাঁচতারা একেবারে বুলডোজার চালিয়ে দিয়েছে, তাতে রাষ্ট্রপতি শাসনই জারি হয়ে গেছে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে আরও একটা জিনিস চাইছিলেন যে এই যে যুদ্ধ, এই যুদ্ধের মাঝে যদি গ্যাসের সংকট তৈরি হয়, তেলের সংকট তৈরি হয়, তাহলেও একটা হাতিয়ার পাওয়া যাবে বিজেপির বিরুদ্ধে, মোদি শাহদের বিরুদ্ধে, যে দেখো এই অবস্থা করে দিয়েছে দেশের, যেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না। আর সে নিয়ে তিনি রাস্তায় নেমেও পড়েছিলেন, কিন্তু সেই হাতিয়ারও ভোতা হয়ে গেল। কেননা গ্যাস ঠিকই মানুষের বাড়িতে পৌঁছচ্ছে, হ্যাঁ দেরি করে পৌঁছচ্ছে, কম পাওয়া যাচ্ছে, অনেক কাটছাট হয়েছে, কিন্তু দিনের শেষে ভারতে আজও বাড়িতে গ্যাসে রান্না হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই গ্যাসের ধুয়োটা তুলতে চাইছেন, সেটা ঠিকঠাক মতো হাওয়া পাচ্ছে না, তাতে ঠিকঠাক আগুন লাগছে না। ফলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একটা নতুন কথা বলতে হলো। আর সেই নতুন কথাটা হলো এই যে 20 লক্ষ নাকি সেনাবাহিনী ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে ভোট করানোর জন্য, তারা নাকি বুথের মধ্যে ঢুকে ভোট দেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে সেই 20 লক্ষ যে সেনা, তাদের খাওয়াবে কে? তাদের খাওয়াতে গেলে নাকি বাঙালির ঘরেই গ্যাস ফুরিয়ে যাবে, বাঙালির ঘরের খাবার শেষ হয়ে যাবে। এবং এই 20 লক্ষ সেনা, এত রদবদল, অন্য রাজ্য থেকে অফিসার আসছে কি কারণে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন যে নাকি তারা কারি কারি টাকা ঢোকাবে, তারা অস্ত্রশস্ত্র ঢোকাবে, ড্রাগ ঢোকাবে। কিসের জন্য? না বাংলার মধ্যে আরেকটা রাজ্য নাকি মোদি শাহরা বানাবে। এইসব ঢুকিয়ে কি মোদি শাহরা মানে রাজ্য তৈরি করবে? এর আগে কি এভাবেই কোনো রাজ্য ভেঙে রাজ্য তৈরি করা হয়েছে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে এখনও রয়েছেন, সেই মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন এ ধরনের কথা বলছেন, এতে কি প্রমাণ হয়? হয় মুখ্যমন্ত্রীর মাথাটাই গেছে, আর না হয় মুখ্যমন্ত্রীর মাথা ঠিক নেই। অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা তো তেমনটাই বলছেন। আর এদিন তিনি যে ইস্তেহার প্রকাশ করলেন, সেই ইস্তেহারেও যেটা মনে হলো যেন তৃণমূল তার বিদায়ী ইস্তেহার প্রকাশ করছে।
ইশতেহার প্রকাশের সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা এবং তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে মনের অবস্থা, সব কিছু কোথাও যেন তৃণমূলকে এইটা বুঝিয়ে দিচ্ছে যে এরপরে হয়তো আর সুযোগ আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনে মনে পড়েছে যে এবার ভোটের প্রচারে নামতে হবে। তিনি ঈদের পরেই ভোটের প্রচারে নামবেন। অর্থাৎ তিনি এখনও কাদের দিকে মুখ তুলে তাকিয়ে রয়েছেন, কাদের উপর ভরসা করছেন, কাদের নিয়ে জনসভা করতে চাইছেন, সমস্তটাই কিন্তু এদিন বুঝিয়ে দিয়েছেন। এখন কথা যেটা হচ্ছে যে বাংলা মানে এগিয়ে বাংলা, ভারতের মধ্যে এগিয়ে, পৃথিবীর মধ্যে এগিয়ে, যে বাংলায় চাকরির অভাব নেই, যে বাংলায় বেকার নেই, যে বাংলায় খাওয়া পড়ার অভাব নেই, তো সেই বাংলায় তো এতদিন তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় গড়েছেন। তো সেই বাংলায় যদি 20 লক্ষ দেশের সেনা চলে আসে, তাহলে তাদেরকে খাওয়াতে গিয়ে বাঙালির গ্যাস ফুরিয়ে যাবে, চাল ডাল ফুরিয়ে যাবে। এই দুরবস্থা বাঙালির হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘুরিয়ে স্বীকার করছেন যে বাঙালির সেই অবস্থাও আজ নেই, যেখানে 20 লক্ষ মানুষকে যদি 1-1.5 মাস এনে খাওয়াতে হয়, তার যে পয়সা, তার যে খরচ, সেই খরচটাও এই পশ্চিমবঙ্গের সরকার টানতে পারবে না, টানার অবস্থা নেই। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজে স্বীকার করলেন। আর তার থেকেও যেটা বড় কথা, যে 20 লক্ষ দেশের সেনাবাহিনীর জওয়ানকে এই বাংলা খাওয়াতে পারবে না, তাদের গ্যাস শেষ হয়ে যাবে, চাল ডাল শেষ হয়ে যাবে। অথচ এই যে 1 কোটি 20 লক্ষ ভুয়ো ভোটার বেরোচ্ছে, তার মধ্যে নানা করে তো 30 থেকে 40 লাখ বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে। তো সেই 30 লাখ 40 লাখ বাংলাদেশি রোহিঙ্গাদের বাঙালিরা বছরের পর বছর এই বাংলায় বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে, তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প দিতে পারবে, তাদেরকে যুবসাথী, সবুজ সাথী, বার্ধক্য ভাতা, তার সঙ্গে স্বাস্থ্যসাথী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা 100টারও বেশি জনগণের যে প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ সুবিধা দিতে পারবে। কিন্তু দেশের যদি 20 লক্ষ সেনাবাহিনী এ রাজ্যে চলেও আসে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওটা তো মোটেও নয়, কিন্তু তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া যায় যে 20 লক্ষ সেনাবাহিনীর জওয়ান যদি বাংলায় এসে 1.5 মাস থাকবে, সেটা বাঙালি খাওয়াতে পারবে না, তাদেরকে গ্যাস দিতে পারবে না, চাল ডাল দিতে পারবে না। কিন্তু ওই 30 থেকে 35 লক্ষ অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা যারা এখানে বছরের পর বছর এসে বাঙালির থালায় ভাগ বসাচ্ছে, তাদেরকে বাঙালি ঠিক বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, তিনি কেন বলছেন সেটা নিজেও বুঝতে পারছেন না। আর তার কারণ হচ্ছে যে তিনি এখন কি বলবেন, কি করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। তার পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে তিনি ইশতেহারে বাঙালিকে আর কি দেবেন, বাঙালির জন্য, পশ্চিমবঙ্গের জন্য আর কি করবেন, সেটাও ঠিকঠাক মতো বলতে পারলেন না। এবার যে তৃণমূলের ইশতেহার, সেই ইশতেহারে কি রাখা হলো? বলা হলো যে এবার দুয়ারে স্বাস্থ্য হবে। মানে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবার মডেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ মনে ধরেছে, সেটা এই ইশতেহারে দুয়ারে স্বাস্থ্যর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকেই বেশ বোঝা যাচ্ছে। এবং এটাও বেশ বোঝা যাচ্ছে যে গ্রামীণ হাসপাতাল আর ঠিকঠাক করা নয়, তাতে ডাক্তার আছে কি না, তাতে ঠিকঠাক চিকিৎসা হচ্ছে কি না, তাতে ওষুধপত্র পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে, ওই সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। কি পরিকল্পনা? বরং এবার থেকে মাঝে মাঝে সরকারের তরফ থেকে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করা হবে, আর সেই ক্যাম্পের মাধ্যমে মানুষের চিকিৎসা হবে। অর্থাৎ যেখানে মানুষ ভোট দেবে সেখানে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হবে, আর যেখানে মানুষ বিজেপিকে ভোট দেবে সেখানে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হবে না। এরকম একটা পরিকল্পনা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার ইশতেহারে ঘোষণা করেছেন। ইশতেহারে আরও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বৃদ্ধদের পাশে রাজ্য সরকার দাঁড়ানোর পরিকল্পনা করছে। বৃদ্ধদের পাশে তৃণমূল হাসে। যেসব বৃদ্ধাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, একাকিত্বে রয়েছেন, যারা বাড়িতে একা থাকেন, তাদের জন্য তৃণমূল সরকার পাশে দাঁড়াবে। ভালো কথা। আর কি বলেছেন ইশতেহারে? বলেছেন 1000 স্কুলকে নতুনভাবে পুনর্নবীকরণ করা হবে। নতুন স্কুল কিন্তু বানানো হবে না, খেয়াল করে দেখুন। এরই মধ্যে 8000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলের ইশতেহারে বলছেন যে 1000 স্কুলকে আপগ্রেডেশন করা হবে। মানে নতুন স্কুল তৈরি করার মতো বাজেট রাজ্য সরকারের হাতে নেই, পরিকল্পনা তৃণমূলের মাথায় নেই। আর কি?
কাঁচা ঘর পাকা করা হবে, সেই সঙ্গে 7টা জেলা করা হবে। নতুন জেলা করতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসেন, ফলে আরও 7টা জেলা করা হবে যাতে ভোটের সুবিধে হয়। কেননা জেলা ভাগাভাগির পর মানুষের পরিষেবা কতটুকু বেড়েছে সে তো বন্ধুরা আপনারা জানেন। ফলে এই জেলা ভাগের খেলা একটাই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার খেলে চলেছেন, সেটা হচ্ছে যাতে জেলাভিত্তিক তৃণমূল আরও শক্ত হতে পারে। খেয়াল করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে ইস্তেহার, তৃণমূলের যে ইস্তেহার, সেই ইস্তেহারে কোনো পরিকাঠামোগত উন্নয়নের কোনো কথা নেই, কোনো নতুন হাসপাতাল গড়ার কোনো পরিকল্পনা নেই, কিংবা বিশেষ ধরনের কোনো রিসার্চ সেন্টার গড়ারও ভাবনা নেই। আর যে এআই কিংবা আইটি সেক্টরকে নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কাড়াকাড়ি করছেন যে তাদের রাজ্যে যাতে আরও একটা আইটি হাব হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারে সেই রকম কোনো কথা নেই। আর রইল শিল্পায়ন। এখন পর্যন্ত কংগ্রেস কিংবা বাম আমলে যতটুকু এ রাজ্যে শিল্পায়ন হয়েছে সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের করা বলে চালিয়ে দিলেন। এই হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের ইস্তেহার। এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কেন কখনো এই ধরনের ভাবনা আসে না যে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের মধ্যে যদি সেই দিল্লি এবং উত্তরপ্রদেশের মেরঠের মধ্যে যে RRTS ব্যবস্থা, সেই ধরনের কোনো ব্যবস্থা এ রাজ্যে করা যায় কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এটাও আসে না যে কলকাতার যে যানজট কিংবা বিভিন্ন জেলার সদরগুলোর যে যানজট, সেই যানজটগুলো কম করার জন্য কোনো ফ্লাইওভার বানানো যায় কিনা, নতুন ধরনের কোনো শহর নির্মাণ করা যায় কিনা, উপনগর নির্মাণ করা যায় কিনা, এই ধরনের কোনো ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহার কিংবা তৃণমূলের ইস্তেহারে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বরং বলছেন যে যা করার তো উনি 15 বছরে অনেক করে দিয়েছেন, তাই একটা ইস্তেহার প্রকাশ করতে হয় ভোটের আগে নিয়ম মেনে, সেটাই তিনি এদিন করছেন। আসলে যেটা মনে হয়েছে যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহার প্রকাশের আড়ালে আরও একবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তার যে মনের ক্ষোভ, সেই ক্ষোভটা বের করে নিলেন এবং সেই সঙ্গে এদিন এমন কথাও বললেন যে বিজেপি মোদী সরকার বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু কিনে নিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে তিনি যা ধাক্কাটা খেয়েছেন এতদিনে বুঝতে পারছেন, এতদিনে উপলব্ধি করতে পারছেন। আর সেই সব উপলব্ধি করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে আর মনে হয় চান্স হবে না, মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো আর সাংবাদিক বৈঠক করার সুযোগ পাওয়া যাবে না। সুতরাং এদিন তিনি তার শেষ সাংবাদিক বৈঠকটা করে ফেললেন এবং সেই সাংবাদিক বৈঠক শেষ করার সময় তিনি ছলো চোখে এটাও বলে ফেললেন সাংবাদিকদের যে যদি জয়ী হন তাহলে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং তিনি এতটাই আবেগে আপ্লুত হয়ে গেলেন যে এদিন তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নও নিলেন না। বিনা প্রশ্নোত্তর পর্ব শেষ করেই কিন্তু তিনি এদিন উঠে পড়লেন এবং উঠে পড়ে আবার বিদায় বেলায় যেমন নমস্কার জানায় সেই নমস্কারটাও করে ফেললেন। আর এসব করতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী করলেন বন্ধুরা দেখুন। একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে, এবং এখানে আমি কোনো ভাগাভাগির রাজনীতি করি না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, আমি সবার কথা বলছি এবং পরিষ্কারভাবে বলছি, এই অত্যাচারী মোদীর সরকার, দুরাচারী মোদীর সরকার, স্বৈরাচারী মোদীর সরকার, সংবিধান হত্যাকারী মোদীর সরকার, এজেন্সি দিয়ে মানুষকে লুট করার মোদী সরকার, মহিলা বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, ছাত্র যুব বিরোধী সরকার, ভাষা বিরোধী সরকার, দাঙ্গার সরকার, এই সরকার খুব শিগগিরই চলে যাবে। একটা কথা আছে না, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা দেখে নেবেন। নবরাত্রির সকলকে শুভকামনা জানাচ্ছি। মা দুর্গাকেও আমরা পুজো করি, বাসন্তী পূর্ণিমাও করি, কালী পুজোও করি, বড়দিনও করি। রমজান মাস চলছে, আজকে চাঁদ মোবারকের শুভেচ্ছা থাকবে। আগামীকাল খুশির ঈদ আছে, আগামী ঈদ মোবারক জানাচ্ছি।
নবরাত্রিও জানাচ্ছি। সমস্ত ধর্মের শুভ নববর্ষ চলছে কোনো না কোনো দিন। তাদের সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি। এবং এই গুন্ডামির বিরুদ্ধে, দাঙ্গাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সংবিধান হত্যা করার বিরুদ্ধে একতরফা ওয়ান সাইডেড যা ইচ্ছে তাই করে যাচ্ছে। কারো কোনো কথার কোনো মূল্য নেই। সাংবাদিকদের ভয় দেখাচ্ছে, সংবাদ মাধ্যমের মালিককে থ্রেট করা হচ্ছে, সকালবেলায় ব্রিফিং করে দেওয়া হচ্ছে কোনটা বেরোবে আর কোনটা বেরোবে না, সবটাই আমরা জানি। চক্রামি মানে চক্রান্তকারী। আর গর্ধ শক্তির কাজ একটাই, মানুষের ব্রেনটাকে এআই দিয়ে দখল করে নিয়ে ভালো কাজে না লাগিয়ে অনেক এজেন্সি, অনেক টাকা বিজেপির করছে লুট, বলছে ঝুট, মানুষের জন্য কিছু নেই। এটাকে লড়াই করতে হবে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। তৃণমূল কংগ্রেস ঠিক ঘাস যেমন মাটিতে জন্মায়, তৃণমূল মানে হচ্ছে অরিজিনাল নিচু স্তরের মানুষের স্তরে। তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্ন নিয়েই মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে সবার জন্য দরকার বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়াফুলের সরকার। এই জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং জিতবে। যেতে তারাই যারা কোনো ছল চাতুরি না করে। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আমরা কর্ম করে গেছি, কর্ম করে যাব। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, সৎ শ্রী অকাল বলুন, জয় জয় বলুন, সবটাই দণ্ডবতে বলুন, সবটাই প্রার্থনা করে গেলাম। এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুন আপনারা সকলে। आप लोगों को शुभकामना है सबको नवरात्रि का। और जो लोग ईद, काल ईद है, ईद मुबारक भी दे रहा है। और जिसको नया साल भी बिता रहा है, नया साल का शुभकामना भी है। आप लोग अच्छा रहे, सुस्त रहे और दिल से प्यार कीजिए कि तृणमूल कांग्रेस छोड़ के और कोई पार्टी बंगाल को बचाने नहीं सीखता है, जिंदा रखने नहीं सीखता है। अगर आपका खाना ठीक से है, বাঙালিরা যেমন মছলি খায়, মাছ খায়, নন বেঙ্গলিরা আবার তাদের মতো খায়। সবার ধর্ম, সবার অধিকার যেন সম্পূর্ণভাবে রক্ষা হয়, এটাই আমরা আপনাদের। सबको साथ एक साथ में रहना चाहिए, सबका साथ सबको विकास। मोदी जी का भाषण मत सुनिए, सबका साथ सबको विनाश कर दिया। विकास तो नहीं हुआ, विनाश कर दिया। और बेटी पढ़ाओ बेटी बचाओ के नाम पे सब अपना पब्लिसिटी करके पूरा बेटी हटाओ, महिला हटाओ, किसान हटाओ और बीजेपी गुंडा बचाओ। ये जमींदारी नहीं चलेंगी। तैयार हम लोग हैं, आप लोग भी तैयार रहिए। थैंक यू सो मच। আমি কিন্তু আপনাদের বলেছি এসআইআর নিয়ে প্রসেস যেহেতু চলছে, আমরা চাইব সবার ভোটাধিকার পাক। 2 হচ্ছে আমরা এনআরসি মানি না। এগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, এটা আমাদের অঙ্গীকার। সব কিছু লেখার মধ্যে থাকে না, মনের মধ্যে থাকে, বক্তব্যের মধ্যে থাকে। আমি ক্লিয়ার করে দিলাম। এবং রাজ্য সরকারের স্বঘোষিত প্রেসিডেন্ট রুল করে যারা ইলেকশন করছেন
ভোট লুট করবেন বলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বিহারে প্রেসিডেন্ট রুল করেছিলেন, বুঝে গেছিলেন কি হয়েছিল। আর এখানে তো ঘোষিতই করেই করছেন, শুধু পেছন থেকে খেলছেন। পেছন থেকে না খেলে সামনে থেকে খেলুন। সবটাই তো খেলেছেন, বাকি তো কিছু নেই। আর বিজেপি খুঁজতে গিয়ে আর কত উকুন বাঁধবেন? এত বিজেপি অফিসার কোথা থেকে পাবেন? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, আসাম, বাকি কোথায় আছে? এ তো উকুন বাছার মতো করে করছেন। তার থেকে তো এখন ওষুধ বেরিয়ে গেছে, মেডিসিন বেরিয়ে গেছে, ওটা মাথায় দিলেই তো উকুন চলে যাবে। ওটা মানুষ তৈরি করে রাখছে। যারা উকুন বাঁধছেন তাদের উকুনগুলো যাতে আর কোনোদিন না পারে, আর একটা অ্যান্টি করে রাখছে। থ্যাংক ইউ।